আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বায়ান্ন নিউজ রাউন্ড আপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস সালেহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের মধ্যে ৩০,০০০ মুক্তিযোদ্ধার আবাসনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, যাদের জমি নেই তারাও যেন ঘর পায় সেজন্য উদ্যোগ নিতে হবে। পরে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারী বলেন, মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য ৪,১১২ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এটি সহ ৬টি প্রকল্পে ব্যয় হবে ৫,৬১৯ কোটি টাকা। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন, সারা বাংলাদেশে ৩০,০০০ বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীরাঙ্গনা পরিবারের জন্য ৩০,০০০ ঘর নির্মাণ করে দেওয়া হবে বীর নিবাস নামে। এই প্রকল্পটি আজকে অনুমোদিত হয়েছে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি ক্রীড়া কমপ্লেক্স সাভারে নির্মাণ হবে, এটিও অনুমোদন হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করেছিল তা এখনও বজায় রেখেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সেতুমন্ত্রী। এই সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সকলকে নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে আগামীকাল থেকে ২৬শে মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে আসছেন ৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। প্রথম দিনে আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, এরপর একে একে আসবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ মার্চের ভাষণ কি স্বাধীনতা যুদ্ধের কোনো আওয়াজ? এটা তো হচ্ছে দর কষাকষি। ক্ষমতা দিন, না হলে আমি কিন্তু স্বাধীনতা ঘোষণা করব। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ৭ই মার্চ শেখ মুজিব ভাষণ দিয়েছেন বেশ উদ্দীপনাময়, কিন্তু সেই ভাষণে তো স্বাধীনতার উদ্দীপনার কথা নেই। পাকিস্তানে তিনি সরকার গঠন করবেন কিনা সে কথাটাই রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অমর একুশে বইমেলা এবার ১৮ই মার্চ শুরু হচ্ছে। ৫২২টি প্রকাশনীকে এবার ৮০৮টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানালেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব। কিছুটা স্বাস্থ্য ঝুঁকি থাকলেও মেলায় পাঠক সমাগমের প্রত্যাশা করছেন লেখক ও প্রকাশকরা। গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশেপাশে এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। উত্তরা ১১ নম্বর সেক্টর সুইচ গেট এলাকায় খিদির খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে ডিএনসিসির সমন্বিত মশক নিধন অভিযান পরিদর্শন এবং মশক কর্মীদের মনিটরিংয়ে বায়োমেট্রিক ট্র্যাকার উদ্বোধন শেষে উচ্ছেদ অভিযান চালান মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলেন, মশক নিধনকে আধুনিকায়ন করতেই বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হলো। এদিকে সিভিল এভিয়েশন, বিমানবন্দর, রেলওয়ে, হজ ক্যাম্প ও আশিয়ান সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অপরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি করার অভিযোগে মামলা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা এক হলো মনিটরিংটা নিশ্চিত করতে হবে, দুই এই যে তারা এখন চলে যাচ্ছে এটাও কিন্তু ট্র্যাকারের মাধ্যমে আমরা ট্র্যাকিং করতে পারবো। এটাকে যদি নিশ্চিত করতে গেলে প্রথম অবস্থায় আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, মনিটরিং হলো তার মধ্যে একটা অন্যতম চ্যালেঞ্জ। এটিকে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আবারও করোনায় বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই সঙ্গে 3.5 মাসের মধ্যে শনাক্ত হয়েছে সর্বোচ্চ। ঠান্ডা, জ্বর, কাশি, শরীর ব্যথাজনিত সমস্যা নিয়ে ফের পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি আছে হাসপাতালগুলোতেও। এই অবস্থায় সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে দেশে একদিনে করোনায় মারা গেছেন আরও 26 জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1719 জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হলো 5,60,887 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন 5,14,479 জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছেন 8,597 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নিজ প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের বিষয়ে আদালতের আদেশ পালন না করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 2 জন। দুপুরে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে শুনানি শেষে তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহত দেন। একই সঙ্গে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পুনর্নিয়োগের বিষয়ে রুলের শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর 22 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল RTV ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আর RTV চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম বলেন, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে RTVর এমন প্রয়াস অব্যাহত থাকবে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এমফি থিয়েটারে দুপুর থেকে রাত 12টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে RTV। সাধারণ শিশু কিশোর যারা আছে তারা তো ভালোবাসেই আমাদের প্রিয় বঙ্গবন্ধুকে, তো ওনার জন্মদিনটাকে উদযাপন করার এই লক্ষ্য উপলক্ষেই আসলে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর এবং আমাদের যারা সাধারণ শিশু কিশোররা আছে, নিউরোটিপিক্যাল যাদেরকে বলি, তারা সবাই আজকে এখানে এসে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে অঙ্কন করতেছে। এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটা যতদিন বাংলাদেশ থাকবে এবং ততদিনে এই অনুষ্ঠানটি এই বঙ্গবন্ধুর জন্ম তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পালন করে আসতেছেন এবং এটা ইনশাআল্লাহ সবসময় এটা চলতে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সাবেক মেয়র MP মিজানুর রহমান মিনু সহ বিএনপির 4 শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম বাদী হয়ে CMM আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের কাছে এই মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন। চাঁদপুরের মতলবে উত্তরের জাটকা রক্ষায় মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌ পুলিশের টহল দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাসুদ নামে গুলিবিদ্ধ এক জেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, গতরাতে মোহনপুর এলাকায় নদীতে জাটকা নিধন করার সময় জেলেদের আটকের চেষ্টা করে নৌ পুলিশ। ওই সময় জেলেরা লগি বৈঠা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ শটগানের গুলি ছুড়লে এক জেলে গুলিবিদ্ধ হন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে 3 ভাই বোনের মৃত্যু হয়েছে। গেল রাতে উপজেলার হাড়বাঙে সাবানঘাটা গ্রামের জাকের হোসেন মিস্ত্রির ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে 3 শিশু ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি কেউই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর 6টি স্থানে সকাল থেকে একযোগে অভিযান শুরু হয়েছে। কাজীর দেউরি এলাকায় অভিযান চালানো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় তিনি জানান, টানা 7 দিন এই কার্যক্রম চলবে। প্রথম 2 দিন জনসাধারণকে সচেতন করা হচ্ছে, এরপর থেকে জরিমানা করা হবে। গত 24 ঘন্টায় এই জেলায় 253 জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটার সি বিচে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে বালু দিয়ে তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু সহ ভাষা সৈনিক ও শহীদ মুক্তিযোদ্ধাদের রিলিফ ভাস্কর্য। এই বালুর ভাস্কর্যটি দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় বাসিন্দা সহ বেড়াতে আসা পর্যটক ও দর্শনার্থীরা। প্রায় 40 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রশস্তে মোট 320 ফুট জুড়ে এই ভাস্কর্যটি তৈরি করেছে খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের 6 শিক্ষার্থী। বঙ্গবন্ধুর জন্মদিনে এটি উদ্বোধন করা হবে। এছাড়াও এই ভাস্কর্যটি 26শে মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 6 দফা, বিজয় উল্লাস সব কিছু মিলে একটা কোলাজ তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুকে মাঝখানে রেখে। আমরা এই কাজগুলোর মাধ্যমে তাদের মধ্যে এই যে আমাদের যে এই স্বাধীন রাষ্ট্র, আমাদের এই যে মাতৃভাষা, এগুলো কীভাবে এসেছে তারা কিন্তু এইগুলো দেখে দেখে জানতে পারে। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এই বিশ্বের কাছে এই মেসেজ পৌঁছে যাবে যে বাংলাদেশের তরুণরা তাদের সমুদ্রের শেষ সীমানায় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে সোমবারও অন্তত 20 জন গণতন্ত্রকামীকে হত্যা করেছে জান্তা বাহিনী। সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর 6 সপ্তাহে প্রায় 180 জন মারা গেছেন বলে জানিয়েছে এএপিপি। অনবরত রক্ত ঝরানোর নিন্দা জানিয়েছে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত। তবে হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগকারীদের দমনের আহ্বান জানিয়েছে বেইজিং। এতে জান্তা সরকারের প্রতি চীনের প্রচ্ছন্ন সমর্থন আরও স্পষ্ট হলো। ইউরোপে টিকা সংকটে কার্যক্রম বাধার পর এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বেঁধেছে বিপত্তি। সবশেষ জার্মানি, ফ্রান্স, ইটালি ও স্পেন স্থগিত করেছে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান। রক্ত জমাট বাঁধার কয়েকটি রিপোর্টের পরিপ্রেক্ষিতে এমন পথে হাঁটছে ইউরোপের অন্তত 15টি দেশ। তবে স্থগিত না করার পক্ষে মত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। টিকা নিরাপত্তা বিষয়ে আজ আলোচনায় বসবে সংস্থা দুটির বিশেষজ্ঞরা। এদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বিধিনিষেধ বাড়িয়েছে পাকিস্তান। সৌদি আরব বিশ্বে অস্ত্র ক্রয়ের তালিকায় শীর্ষস্থান দখল করেছে, আর আমেরিকা অস্ত্র উৎপাদন ও বিক্রিতে প্রথম স্থান ধরে রেখেছে। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের বার্ষিক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। 2016 থেকে 2020 সাল পর্যন্ত আমেরিকা একাই সারা বিশ্বে শতকরা 37% অস্ত্র বিক্রি করেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় গেছে 47%, যার 24% অস্ত্র একাই কিনেছে সৌদি আরব। সারা বিশ্বের 1/5 অস্ত্র রপ্তানি করে রাশিয়া রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। এবার খেলার সংবাদ। ছেলে সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে জন্ম নেয় তাদের তৃতীয় সন্তান। নবজাতক ও সাকিবের স্ত্রী দুজনই সুস্থ আছেন। সাকিব দম্পতির 2 কন্যা সন্তান রয়েছে। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ভারতের রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে 10 উইকেটে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের কাছে হেরেছে টাইগার লিজেন্ডসরা। বাংলাদেশ লিজেন্ডসরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 160 রান তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার লিজেন্ডস। আসরে 5 ম্যাচ খেলে সবকটিতেই হারল বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে 9 উইকেটে জয় তুলে নিয়েছে নাজমুল বাহিনী। প্রথমে ব্যাট করে মোহাম্মদ মিঠুনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে 5 উইকেটে 233 রান তোলে তামিম একাদশ। জয়ে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন তারা। 19 বল হাতে রেখেই জয় তুলে নেয় নাজমুল একাদশ। সফররত বাংলাদেশ দলের ক্রিকেটারদের 2 ভাগে ভাগ করে এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে। 20 মার্চ প্রথম ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। স্প্যানিশ ফুটবল লা লিগায় ঘরের মাঠ গ্রিজম্যানকে 4-1 ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণাত্মক বার্সা 13 মিনিটে এগিয়ে যায় মেসির গোলে। 35 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান। প্রথমার্ধের শেষ মুহূর্তে রাফা মির 1 গোল শোধ করে দেন।
তবে 53 মিনিটে অস্কার মিনগেসার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। শেষ মুহূর্তে গোল করে বার্সেলোনাকে বড় জয় এনে দেন মেসি। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।